আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিভিন্ন শহরে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 10 জন নিহত। হাইফা জ্বালানি কেন্দ্র সহ কয়েকটি স্থাপনা ধ্বংস। ইসরায়েলের পাল্টা আক্রমণ। ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষ। আজ থেকে খুলেছে অফিস, আদালত ও ব্যাংক। রাজধানীতে ফিরতে বাস, ট্রেন এবং লঞ্চে যাত্রীদের ভিড়। লন্ডন বৈঠক রাজনীতিতে ইতিবাচক বলছে সমমনা দলগুলো। বিচার সংস্কারের সুস্পষ্ট নির্দেশনা না থাকায় হতাশ এনসিপি। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে কিছু কাঠামোগত পরিবর্তনের তাগিদ বিএনপি নেত্রী সেলিমা রহমানের। আগামী মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশের দাবি। এবং রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে বিএফডিসি। রেণু উৎপাদন ও পোনা ছাড়ার পাশাপাশি সরানো হবে জমে থাকা পলি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। দুদেশের পক্ষে বিপক্ষে অবস্থান ও সমর্থন দিয়ে কার্যত বিভক্ত হয়ে পড়ছে বিশ্ব। মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে আরও অন্তত 10 ইসরায়েলি। ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলের পাল্টা হামলায় মারা গেছে বেশ কয়েকজন ইরানি। তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তেহরান। এতে বিশ্বজুড়ে বাড়তে পারে জ্বালানি তেলের দাম। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ট্রু প্রমিস 3 অভিযানের দ্বিতীয় ধাপে শনিবার রাতে ইসরায়েল জুড়ে শতাধিক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জর্ডান, ইরাক ও সিরিয়ার আকাশ পেরিয়ে ইসরায়েলের জেরুজালেম, হাইফা ও কিরিয়াত শহরে উল্কার মতো পড়তে থাকে একের পর এক মিসাইল। প্রায় 1,500 কিলোমিটার দূর থেকে ইরানের বিপ্লবী গার্ডের ছোড়া মিসাইলে বাতইয়াম ও রেহবাত শহরে ধসে পড়ে কয়েকটি ভবন। দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র। মারা গেছেন বেশ কয়েকজন ইসরায়েলি। আয়রন ডোমকে ফাঁকি দিয়ে তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ইরানের কাশেম বশির মিসাইল। ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে এসব মিসাইল। অন্যদিকে তেহরান, বন্দর আব্বাস সহ ইরানের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শাহরানে একটি জ্বালানি তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইরানের ছোড়া মিসাইল আকাশেই ধ্বংসের দাবিও করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরানের বিরুদ্ধে আরও হামলার সতর্কতা জারি করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। We must recognize the great reality that nuclear weapons in the hands of ইরানের পারমাণবিক অস্ত্র ইসরায়েলের জন্য হুমকি। ইরানকে আর পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই ইসরায়েলের প্রতি তার অবিচল বন্ধুত্ব ও সমর্থনের জন্য। through a series of resolutions. ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যের পাশাপাশি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে গুপ্ত হত্যার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। ছদ্মবেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ঢুকে পড়েছে ইরানের সামরিক বাহিনীতে। তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আমরা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ এবং সন্ত্রাসী সামরিক আগ্রাসনের নিন্দা জানাচ্ছি। তাদের এই বর্বরতার কঠিন বদলা নেব আমরা। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল যা করছে তা জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের সাথে সংঘাতের মুখে বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পূর্ব নির্ধারিত পারমাণবিক আলোচনা।
ইয়েমেন ও ফিলিস্তিনের পর ইরানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে তেল আবিবের উপর ক্ষোভ বাড়ছে বিশ্বজুড়ে। চিলিতে ফিলিস্তিন ও ইরানের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত যে কোনো সময় রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটির পর আজ থেকে খুলেছে সরকারি সব অফিস। একই সঙ্গে আদালতের কার্যক্রমও স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে। গত 5 জুন শুরু হয়েছিল টানা এই ছুটি। ছুটির শেষ দিন শনিবার গভীর রাত পর্যন্ত অনেক মানুষকে গ্রাম থেকে রাজধানীতে ফিরতে দেখা গেছে। ব্যাপক চাপ ছিল রাজধানীর প্রবেশ মুখগুলোতে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা বাসগুলোর বেশ চাপ ছিল বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটে। এছাড়া ঢাকায় সড়কে গত কয়েকদিনের তুলনায় আজ গাড়ির চাপ ও মানুষের চলাচল বেড়েছে। ঈদের ছুটি শেষ হলেও ঢাকায় ফিরতে আজও যাত্রীদের চাপ কমলাপুর রেলওয়ে স্টেশনে। প্রিয়জনের সাথে ঈদের ছুটি শেষে ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে খুশি অনেকে। আবার ঈদের ছুটি না পাওয়ায় এখন অনেকেই ছুটছেন গ্রামের বাড়িতে। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী তরিক ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, আজ ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? চিন্তিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে ঈদের যে টানা 10 দিনের যে ছুটি ছিল সেই ছুটি শেষ হয়েছে গতকালই, এবং আজ থেকে কিন্তু মানুষ পুরোদমে কিন্তু অফিস করছে বা রাজধানীতে কিন্তু তারা প্রবেশ করছে। এবং আজও সকালে আমরা দেখেছি অনেক মানুষ কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে শেষ মুহূর্তে ঢাকায় ঢুকছেন এবং এখান থেকে এসেই তারা সরাসরি অফিস করবেন, এমনটাই তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই কমলাপুর স্টেশনটা অদ্ভুত এক জায়গা চিন্তিয়া। এখানে একদিকে যেমন মানুষ প্রিয়জনের সাথে ঈদ শেষ করে আনন্দ ঘন মুহূর্ত নিয়ে ঢাকায় ফিরছেন, ঠিক তেমনি অনেকেই কিন্তু যারা ঈদের ছুটিতে যেতে পারেননি তারা আজ তাদের প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটানোর জন্য ঢাকা ছাড়ছেন। তবে যে ট্রেনগুলো সকাল থেকে এখান থেকে ছেড়ে যাওয়ার কথা, সেই ট্রেনগুলো কিছুটা বিলম্বে কিন্তু ঢাকায় পৌঁছেছে, অর্থাৎ ঢোকার ট্রেনগুলো কিছুটা বিলম্বে ঢুকেছে এবং যে ছেড়ে যাওয়ার ট্রেনগুলো সেইগুলো কিন্তু কিছুটা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট দেরি করে কিন্তু ছেড়েছে, যার ফলে কিন্তু এখানে অনেক যাত্রীদের দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়েছে। তারপরেও কিন্তু তারা খুশি। তারা বলছেন এবারের লম্বা ছুটি ছিল, প্রিয়জনের সাথে লম্বা সময় ধরে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারা, তাছাড়া এবার ঈদ যাত্রা সেটাও অনেকটা নির্বিঘ্ন থাকাতে সবার সাথে ঈদ করতে পেরে তারা একদিকে যেমন খুশি, ঠিক তেমনি ঈদের সময় অনেকে ছুটি পান নাই বা অনেকে যেতে পারেননি, ঈদের চাপ থাকে, সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তিদায়ক পরিবেশে ঈদের পরে তারা প্রিয়জনের কাছে ছুটে যাচ্ছেন। সবকিছু মিলে আজও কমলাপুর রেল স্টেশনের যাত্রীদের আমরা অনেক চাপ দেখেছি, তবে কিছুটা বিলম্বে কিন্তু এখানে সকল ট্রেন ছেড়ে যাচ্ছে বা এখানে পৌঁছাচ্ছে। তো রাজধানী কমলাপুর স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। চিন্তিয়া। তরিক, আপনাকে ধন্যবাদ। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের ফলে সরকার বিএনপির মধ্যকার টানাপোড়েন কাটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে মনে করছে সমমনা রাজনৈতিক দলগুলো। তবে জাতীয় নির্বাচনের পাশাপাশি যৌথ ঘোষণায় গণহত্যার বিচার সংস্কারের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় হতাশ এনসিপি। এদিকে জামায়াতে ইসলাম বলছে বিদেশের মাটিতে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। রিপোর্ট করছেন আদ্দির সজীব। লন্ডনের এই বৈঠকের দিকে তাকিয়েছিল পুরো বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে টানাপোড়েন কেটে যাওয়ার খবর অনেকের মাঝে স্বস্তি এনে দিলেও তা নিয়ে আক্ষেপও আছে নানা মহলে। বিচার ও সংস্কারের সুস্পষ্ট দিক নির্দেশনা না দিয়ে জাতীয় নির্বাচনের বিষয়ে সমঝোতা জুলাই আকাঙ্ক্ষার বিপরীত বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সরকার ও বিএনপির উভয় পক্ষের ছাড় দেওয়ার মানসিকতাকে ইতিবাচক বলছে নাগরিক ঐক্য। একটা ব্লকেটের মতো হয়ে গেছিল, ডেডলকের মতো। এটা ভাঙা দরকার ছিল এবং ভাঙার জন্য এই দুইজনেরই কথা হওয়া দরকার ছিল। বিএনপিও বলেছে হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ বা ঐক্যবদ্ধের ভিত্তিতেই করবো। আই এম কনফিউজ, তবে আমি চাই যে এটাও হয়ে যাক, কারণ একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচন ছাড়া
আমাদের উত্তরের তো অন্য কোনো পথ নাই। আমরা যে মৌলিক সংস্কারগুলো কথা বলছি এবং জুলাই ঘোষণাপত্র, এই জুলাই ঘোষণাপত্রটা কিন্তু শুধু কোনো একক রাজনৈতিক দলের না, সবার, যেগুলোতে আমরা ঐক্যমতে পৌঁছাবো সব পক্ষ, সেগুলো কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটার একটা সুস্পষ্ট রূপরেখা আমরা কিন্তু এই বৈঠকটা থেকে আসবে এরকম আশা করেছিলাম। কিন্তু সংস্কার এবং বিচারের শর্ত থাকলেও নির্বাচনটাই যেন একটু মুখ্য হয়ে যাচ্ছে তারিখটা। তো এটাতে কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সবকিছু যাতে নির্বাচন কেন্দ্রিক না হয়ে যায়। দেশের বাইরে একটি দলের প্রধানের সাথে বৈঠকের মধ্যে নেতিবাচক কিছু দেখছে না এবি পার্টি। তবে তারা এও মনে করে আলোচনা ফলপ্রসূ হলেও বিচার ও সংস্কার কতটা গতি পায় তা এখনো বলা যাচ্ছে না। সংস্কারের বিষয়টা কি? বিএনপি বলছে কনস্টিটিউশনাল কোয়েশ্চেনস এগুলো সংসদেই ফাইনাল হতে হবে, এখানে হবে না। তো তাদের সংসদে আগে তো হচ্ছে না এটা, এখন তারা কিভাবে মিটিগেট করবেন? নিশ্চয়ই এটার মধ্যেও একটা সিলভার লাইন পাওয়া যাবে, সেটা তারা এফিশিয়েন্টলি করতে পারবেন, এটা আশা করতে পারি আমি। বিচারের কাজটা যদি একটু কনফিডেন্সটা পাই আমরা যে না বিচারটা প্রপার জায়গায় এগোচ্ছে। সেকেন্ড ইস্যু হচ্ছে সংস্কারের ব্যাপারে তো যথেষ্ট অগ্রগতি আছে। বিএনপি কিছু কিছু জায়গায় এখন একমত হতে পারে না, যদি তারা সেগুলোতে একমত হয়ে যায় তাহলে কিন্তু ইলেকশন দেওয়ার ব্যাপারে আর একটা জায়গা থাকে, সেটা হচ্ছে রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিরা যাতে প্রপারলি ভালোভাবে থাকে। এই যে নির্বাহী, আইনসভা এবং বিচার, এই তিনটা অঙ্গকে ইন্ডিপেন্ডেন্ট করা, একটার থেকে আরেকটাকে দিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স করা, এগুলো যে কোনো রাষ্ট্র কাঠামোর, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর খুব বেসিক, এগুলো খুবই উপরে সুপারফিশিয়াল প্রবলেম, এগুলোই আমরা গত 53 বছরে ফিক্স করতে পারি নাই। সো আমার মনে হয় এসব সংস্কারে আমাদের ঐক্যমতে আসা উচিত, এটার ভিত্তিতে জুলাই সনদটা হওয়া উচিত এবং কিভাবে এই সংস্কারটা বাস্তবায়ন হবে সেটা সুস্পষ্ট একটা দিক নির্দেশনা আসা উচিত। তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে জাতীয় ইস্যু নিয়ে সিদ্ধান্ত গ্রহণে আপত্তি জানিয়েছে জামাতে ইসলামী। এক বিবৃতিতে দলটি জানায়, একটি দলের প্রতি ডক্টর ইউনূসের বিশেষ অনুরাগ তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়েও জনমনে আশঙ্কা জেগেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী লীগ ইস্যুতে সব রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। রাতে এটিএন বাংলার ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারকে কিছু কাঠামোগত পরিবর্তন করতে হবে মন্তব্য করে আগামী মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশ করার কথা জানান তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক গণতন্ত্রের পদযাত্রাকে আরো বেশি বেগবান করবে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত একটি বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠক রাজনীতিতে সুবাতাসের প্রত্যাশা শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাচন সহ দেশে চলমান রাজনৈতিক নানা দিক উঠে আসে। প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে বৈঠক হলো, এ সময় সেলিমা রহমান বলেন, দেশের রাজনীতির নানা জটিলতা নিরসনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক ছিল সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। সংস্কার এবং বিচারের পাশাপাশি নির্বাচনটা হতে তো কোনো বাধা নেই। বৈঠক পরবর্তী যৌথ প্রেস ব্রিফিং নিয়ে জামায়াত এবং এনসিপি নেতাদের বক্তব্যের কড়া সমালোচনাও করেন বিএনপির এই শীর্ষ নেতা। যদি তারা মনে করেন যে হ্যাঁ এটা নিরপেক্ষতা হারাচ্ছে, তখন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার হোক, নতুন করে তারা করুক, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড এবং সুন্দর সুষ্ঠু নির্বাচন। বেগম সেলিমা রহমান বলেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত রাখার লক্ষ্যে সব রাজনৈতিক দল একত্রে কাজ করবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এখনো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে নানা রকম ঝামেলা করছেন, তাদেরকে কোনো মতেই আসতে দেওয়া হবে না। সেখানে সমস্ত দল সব আমরা এক।
এই বৈঠক গণতান্ত্রিক পদযাত্রাকে আরো বেগবান করবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফ্যাসিস্টের আগমনকে সকলকে কিন্তু ঠেকাতে হবে এবং সেই ফ্যাসিস্টের আগমন যাতে না ঘটতে পারে সে কারণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একতালে এক লয়ে সকলকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ যেভাবে গণতন্ত্রের অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, প্রফেসর ডক্টর ইউনূস যেভাবে চেষ্টা করছেন, জনাব তারেক রহমান যেভাবে চেষ্টা করছেন, জামাত যেভাবে চেষ্টা করছেন, এনসিপির ছাত্র সংগঠনের নেতৃত্ব যেভাবে চেষ্টা করছেন, বাম রাজনৈতিক দলগুলো যেভাবে চেষ্টা করছে, সেই চেষ্টাগুলোর একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আবারও তুলে ধরব। অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেছে, বাকি সংস্কার নির্বাচিত সরকার অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কৃত্রিম জলাশয় রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। হ্রদে রেণু উৎপাদন ও পোনা ছাড়ার পাশাপাশি জমে থাকা পলি সরানো হবে। এজন্য কাপ্তাই হ্রদের উন্নয়নে দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান প্রয়োজন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর পাঠানো তথ্য, ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন, আহরণ ও বাজারজাতকরণের দায়িত্ব বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির। প্রতি বছর বর্ষায় মা মাছ প্রাকৃতিকভাবে ডিম ছাড়লেও পলি ভরাটের কারণে হ্রদে সংকুচিত হচ্ছে প্রজনন ক্ষেত্র, এতে কমছে মাছের উৎপাদন। হ্রদে মাছের উৎপাদন বাড়াতে 2017 সাল থেকে মরিশাচর হ্যাচারিতে রেণু উৎপাদন ও পুকুরে পোনা প্রতিপালন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএফডিসি। চট্টগ্রামের হালদা নদী ও কাপ্তাই হ্রদের রুই জাতীয় মা মাছ এনে কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করা হচ্ছে হ্যাচারি ও পুকুরে। এখানে মূলত প্রধান কাজ হচ্ছে রেণু উৎপাদন করা হ্যাচারিতে। ওই 1 বছর রাখার পরে মাছটা যখন সাইজে এসে যায় তখন আমরা লেখা আপেল লিখে অমুক্ত করি। এবছর দ্রুত বর্ধনশীল ও রোগ প্রতিরোধী 60 মেট্রিক টন রেণু উৎপাদন করে মাছ অবমুক্ত করার লক্ষ্য বিএফডিসির, যা ভবিষ্যতে আরো বাড়ানো হবে। তবে পুকুর স্বল্পতায় উৎপাদন কম বলে জানান সংশ্লিষ্টরা। একসঙ্গে আমরা করতে পারি না, আমাদের পুকুর স্বল্পতার কারণে পর্যাপ্ত পুকুর পেলে আমরা ওইটাও কভার করতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে যাতে করে আমরা পুকুরগুলো আরো বেশি সংখ্যা পুকুর আমরা যাতে করতে পারি এবং আমাদের লক্ষ্যমাত্রায় যাতে আমরা পৌঁছতে পারি। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি হ্রদের টেকসই ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পর্যটক বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সিলেটের জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে কথা জানান তিনি। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটি করা গেলে এই অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন। পরে অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা বললে উপদেষ্টাদের গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন পাথর শ্রমিকরা। সিলেটে নান্দনিক আবেদন আছে, ঐশ্বরিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। ফলে আমরা আজকে দেখে গেলাম, হয়তো আমরা আবার আসবো যে এটাকে নিয়ে একটা মহাপরিকল্পনা করে হয়তো চূড়ান্ত করে আমাদের সময় আমরা দিয়ে যেতে পারি। এবারে খেলার খবর। ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আল আহলির সাথে গোলশূন্য ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরুতেই গোলের সম্ভাবনা তৈরি করে মিশরের ক্লাবটি। 8 মিনিটে আশুরের শট ফিরিয়ে দিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক অস্কার উস্তারি। পুরো ম্যাচেই তার দুর্দান্ত সব সেভে রক্ষা পায় মেসির দল। 43 মিনিটে আহলির পেনাল্টিও ফিরিয়ে দেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। ম্যাচে মোট 8টি সেভ করেন তিনি।
অন্যদিকে মায়ামির হয়ে সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকাও, কিন্তু তাকে হতাশ করেন প্রতিপক্ষের গোলকিপার সেনাউইকে। তাতে 1 পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে দুদল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইসরায়েলের বিভিন্ন শহরে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 10 জন নিহত, হাইফা জ্বালানি কেন্দ্র সহ কয়েকটি স্থাপনা ধ্বংস, ইসরায়েলের পাল্টা আক্রমণ। ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষ, আজ থেকে খুলেছে অফিস, আদালত ও ব্যাংক। রাজধানীতে ফিরতে বাস, ট্রেন এবং লঞ্চে যাত্রীদের ভিড়। লন্ডন বৈঠক রাজনীতিতে ইতিবাচক বলছে সমমনা দলগুলো। বিচার সংস্কারে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় হতাশ এনসিপি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে কিছু কাঠামোগত পরিবর্তনের তাগিদ বিএনপি নেত্রী সেলিমা রহমানের। আগামী মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশের দাবি। এবং রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে বিএফডিসি। রেণু উৎপাদন ও পোনা ছাড়ার পাশাপাশি সরানো হবে জমে থাকা পলি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।